হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প অরোরা পর্ব 16, লেখা সামিয়া খান। দুপুরে আরেক দফা গোসল করতে হলো অরোরার। লাবণ্য এসে তাকে হালকা পাতলা সাজিয়ে দিয়ে গেল। বিছানায় সিনান শুয়ে হাত পা নেড়ে খেলছে। বাচ্চাটার কোনো চিন্তা নেই, নিজের মতো করে খেলছে। সামনে দেয়ালে তাকিয়ে অরোরা দেখতে পেল অনেক বড় অংশ জুড়ে একটা মেয়ের ছবি টাঙানো। হাসি খুশি মুখ। অরোরা বুঝতে পারলো এটাই প্রিয়তা। তাকে অনেক সুন্দর বলাই চলে। ওর রুমটা পরিপাটি করে গোছানো। সংসার, বাচ্চা কাচ্চা নিয়ে কত স্বপ্ন ছিল হয়তো। এই জন্যই মানুষ নশ্বর হলেও তার স্বপ্নগুলো নশ্বর হয় না। সেগুলো অনন্তকাল প্রকৃতির কোথাও না কোথাও থেকে যায়। সিনানের কান্না কণ্ঠে ধ্যান ভাঙল অরোরার। এতে সময় পর এই প্রথম কাঁদলো বাচ্চাটি। চটজলদি তাকে কোলে তুলে বুকের সাথে মিশিয়ে নিল অরোরা। উষ্ণতার স্পর্শে বাচ্চাটা খানিক চুপ হয়ে গেল। রুমে ঢুকে সর্বপ্রথম এ দৃশ্যটা দেখতে পেল তায়েব। তার মুখে একটি প্রশান্তি হাসি ফুটে উঠল। বাহ, মার ছেলেকে তবে আমি বিরক্ত করলাম। তায়েব এসে এক হাত দিয়ে অরোরাকে জড়িয়ে ধরে সিনানের গালে চুমু খেলো। সিনান তার বাবাকে দূর থেকেও খুব ভালো করে চিনতে পারে। হাত বাড়ালো বাবার কোলে যাওয়ার জন্য। তাকে কোলে নিয়ে তায়েব বলল, চলো, তোমার পরিবার এসেছে। আর হ্যাঁ, মাথায় ঘোমটা দাও, নিচে আরও অনেক আছে, পারলে একটা পিন লাগিয়ে নিও। অরোরার মোটেও ইচ্ছা করছে না এখন নিচে যেতে। পরিবারের মুখোমুখি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই তার। আসলে মাঝে মধ্যে অনিচ্ছাকে ইচ্ছা হিসেবে ধরে নিতে হয়। অরোরাকে দেখে মুখ তার ভিতরটা প্রবলভাবে নাড়া দিয়ে উঠল। একদিনে মেয়েটার মুখ কতটা শুকিয়ে গিয়েছে। আবার আরেকটা জিনিসও দেখে ভালো লাগলো, তা হলো অরোরার শরীরে থাকা দামি শাড়ি বা গয়না। সুখ পুরোপুরি পাওয়ার জন্য মাঝে মধ্যে একটু কষ্টবোধ করতে হয়। অরোরা এসে মুক্তার পাশে বসলো। নতুন একটা তাঁতের শাড়ি পরে এসেছে তার মা। প্রসাধনী বলতে হালকা একটা সোনার দুল। মা, এই যে আমার ছেলে। সিনানকে মুক্তার দিকে এগিয়ে দিল তায়েব। হাসি মুখে তাকে কোলে তুলে নিল মুক্তা। নানা ভাই তো দেখি রাজপুতের মতো। তায়েবের দাদি জবাব দিলেন, হ, বাপের মতন হয়েছে একদম। তাই তো দেখি। রিমা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাড়ি দেখছে। কপাল খুলে গেল অরোরার। কাজের লোক এনে অনেকগুলো খাবার এসে রেখে গেল। নেন বিয়ান, মিষ্টি খান। সিনানকে অরোরার কোলে দেন। অরোরা অবাক হয়ে গেল এটা দেখে যে তার মা একটা কথা বলল না তার সাথে। এমনকি ভালো মন্দটুকু জিজ্ঞেস করো না। সিনান কেঁদে ওঠায় অরোরা কাউকে কিছু না বলে তাকে নিয়ে রুমে এসে পড়ল। প্রচুর কান্না পাচ্ছে তার। সেও তো এখন বলতে গেলে মা। তাই বলে তার মায়ের এতটুকু মমতা অবশিষ্ট নেই তার উপর? খাবার টেবিলেও তায়েবের পরিবার একদম হুলস্থুল কাণ্ড করেছে। এত খাবার মুক্তা খেতে পারলো না, অল্প অল্প খেলো। বারবার সে উপরে তাকাচ্ছে। মেয়েটা সেই যে উপরে গিয়েছে আর নিচে আসেনি। ওরা তো আর নিচে আইলো না। মা, চিন্তা করবেন না, আমি দেখছি। উপরে এসে তায়েব দেখলো অরোরা সিনানকে বুকে নিয়ে ঘুমাচ্ছে। হঠাৎ তায়েব নিজের বুকে কোথাও শূন্যতা অনুভব করলো। প্রিয়তাও এভাবে সিনানকে নিয়ে ঘুমাতো। তার যে প্রিয়তার কথা মনে হয় না এমন নয়, কিন্তু মানুষের স্বভাবই হলো প্রতিস্থাপন খুঁজে নেওয়া। আপনি আমাকে একটু সময় দেননি, এই এতটুকুও না। ইমতিয়াজ অনেকক্ষণ ধরে ফোনে বৈশাখীর কথাবার্তা শুনছে। মেয়েটা এত ন্যাকামি করতে পারে! বললাম তো, মন মানসিকতা ভালো ছিল না। তাই বলে বিয়েটা আটকাতে পেরেছেন? আচ্ছা, আপনার ভাবির নাম কি? অরোরা। ধক করে উঠল বৈশাখীর মন। অরোরার নামে তো তাকে ডাকে ইমতিয়াজ। আপনি কি আগে থেকে চিনতেন? আমি কিভাবে আগে থেকে চিনব? মেজাজ কেন দেখাচ্ছেন? তোমার এই আজগুবিমূলক কথাবার্তায় মেজাজ দেখানো স্বাভাবিক। এমন করছেন কেন? ইমতিয়াজের মনে হলো ফোনটা ছুঁড়ে ফেলে দিতে। ফোনের ওপাশে বৈশাখী কেঁদে দিয়েছে। মেয়েটাকে কিছুই বলা যায় না, একটুতে কেঁদে দেয়। বৈশাখী, এখানে কাঁদার কি হলো? কিছু না, জানি না, আমি কিছু রাখি। কলকাতার পরে একটা লম্বা নিঃশ্বাস ইমতিয়াজের বুকে থেকে বের হয়ে এলো। এখনই তার বৈশাখীর কাছে যেতে হবে। ইমতিয়াজ শুধু 10 মিনিটের কথা বলে বাসা থেকে বের হয়ে এলেন। অরোরার পরিবারকে তার মোটেও ভালো লাগেনি, বিশেষ করে তাইব কালকে রাতে অরোরার সাথে যা করেছে তারপর থেকে। গাড়ি নিয়ে আসায় খুব শীঘ্রই বৈশাখীদের বাসার সামনে এসে পড়ল ইমতিয়াজ। একের পর এক কল করে চলেছে বৈশাখীকে, কিন্তু কল ধরছে না। মেজাজ খারাপ হয়ে গেল ইমতিয়াজের। গাড়ি গ্লাসে এসে এক ভদ্রলোক সামনে হাত দিয়ে শব্দ করছে। মেজাজ খারাপ করে ইমতিয়াজ গ্লাসটা নামিয়ে নিলেন। কি সমাজ আঙ্কেল, তোমার কি সমস্যা? দেখেছো অন্য একজনের বাসার সামনে পার্ক করে রেখেছো গাড়িটা। আমি একজনের অপেক্ষা করছি, চলো যাবো। তা হবে না ইয়াংম্যান, তুমি আইন ভঙ্গ করেছো। আর এখন আমার মেয়েরা
বের হবে। তো আমি কি করব, নাচবো নাকি আপনার মেয়েদের উপর লাইন মারবো? এমন কথা বলে ইমতিয়াজই অবাক হয়ে গেল। চোখ বড় বড় করে সামনে দাঁড়িয়ে থাকা লোকটা তাকিয়ে রয়েছে। কিছুটা জাদ্দেল টাইপ লোক। ইমতিয়াজ তড়িৎ গতিতে সরি বলে গাড়ি সরিয়ে নিল, কিন্তু লোকটা থেমে নেই, ইংরেজিতে সমানে গালাগাল করে চলেছে। সেদিকে ইমতিয়াজের মন নেই, কারণ তার ন্যাকামোর ডিব্বা কল ধরছে না। হঠাৎ সামনে তাকিয়ে ইমতিয়াজ বোকা বনে গেল, কারণ ওই জাদ্দেল টাইপ লোকটার পাশে বৈশাখী দাঁড়ানো। তার মানে এটা বৈশাখীর বাবা। হঠাৎ ইমতিয়াজের খুব দুঃখ হলো। শ্বশুরকে ভবিষ্যৎ মানাতে গেলে খুব বেগ পেতে হবে তার। মুক্তার রিমা মেরে অরোরাকে ঘুম থেকে জাগিয়ে তুলল। ঘুমে মনে হয় পড়ে যাচ্ছে অরোরা। উঠ অরো, শ্বশুর বাড়ি এসে কেউ এত ঘুমায়? ঘুম পেলে কি করবো বলো? বাপজানের পরিবার ভালো দেখে তোরে কিছু বলে না? হুম, আমাদের উপর তোর রাগ? অরোরার মনে হলো এ প্রশ্ন করে তার সাথে উপহাস করা হলো। না তো। মুক্তা অরোরার মাথার কপালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, দুদিন থাক, দেখবি আমাদের ভুলে যাবি। অরোরা একবার মনে হলো মুক্তাকে বলতে, যে তাই এমনিতেও তাকে বাবার বাড়ির কথা বলতে বলেছে, কিন্তু পরবর্তীতে আর বলা হলো না। বাড়ির উদ্দেশ্যে যখন মুক্তা রওনা হলো, তখন তার মনে আলাদা ধরনের এক প্রশান্তি। নিজের মেয়ের জন্য রাজীবের কথা সে অরোরাকে বলেনি, কারণ মেয়ের সংসারে কোনো প্রকার অশান্তি চায় না সে। তাই কোনো ব্লুটুথ লাগিয়ে ফোনে কথা বলছে আর অরোরার মুখে খাবার তুলে দিচ্ছে। সন্ধ্যা 7টা বাজে। সেই যে সকালে খেয়েছিল, অরোরা আর খায়নি, এর জন্য নিজেই খাইয়ে দিচ্ছে তাইব। আর খাবো না আমি। তাইব ইশারায় চুপ করে খেতে বলল অরোরা। সত্যি আর খেতে পারবো না। ফোন রেখে দিল তাইব। ভ্রু কুঁচকে অরোরার দিকে তাকালো। খেতে পারবো না মানে কি? কতটুকু খেলে? আমি কম খাই। ঠিক আছে, পানি খাও। খেয়ে এমন লম্বা ঘুম দিবে যে সকালে চোখ খুলবে। তাইবের মুখে এমন কথায় অবাক হলো অরোরা। লোকটা তাকে ঘুমাতে বলছে। খুব বেশি সম্ভবত অরোরার মুখের অভিব্যক্তি তাইব বুঝতে পারল। একটু ঝুঁকে এসে অরোরার ঠোঁটে অনেকটা সময় নিয়ে চুমো খেলো তাইব। ঘুম দাও, আমি অতটা খারাপ নই যতটা ভাবো তুমি। চলবে? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।